শেয়ার বাজারের দাম যখন ওঠানামা করে, বিশেষ করে যখন পড়তে থাকে, তখন কিন্তু বিনিয়োগকারীর মনের ভেতরে একটা অন্যরকম যুদ্ধ শুরু হয়ে যায়। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই মনস্তাত্ত্বিক খেলাটারই রহস্যভেদ করার চেষ্টা করব আর জানব যে কেন আমাদের সাথে এমনটা হয়। একটু চিন্তা করা যাক। ধরুন একটা স্টকের দাম হঠাৎ করে পড়তে শুরু করল, সাথে সাথেই কেমন যেন পেটের ভেতরটা ঠান্ডা হয়ে আসে, তাই না? এই যে একটা তীব্র অনুভূতি, এটা কোত্থেকে আসে? এটা কি শুধু টাকা হারানোর ভয়, নাকি এর পেছনে আরও অনেক গভীর কোনো কারণ লুকিয়ে আছে? আসল কারণটা হলো, বাজারের এই পতনের সময় আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখাই সেটা আসলে কোনো যুক্তির ভুল না, বরং এটা আমাদের টিকে থাকার একটা আদিম প্রবৃত্তি। মানে হাজার হাজার বছর আগে বিপদের মুখে আমাদের পূর্বপুরুষরা যেভাবে সাড়া দিত, সেই একই ইনস্টিংক্ট আজকের এই ডিজিটাল যুগেও জেগে ওঠে। আচ্ছা, এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু জুম আউট করে দেখতে হবে। চলুন দেখি, যখন আমরা যে কোনো ধরনের চাপের মধ্যে থাকি, তখন আমাদের মস্তিষ্কের ভেতরে ঠিক কি কি ঘটে চলে। যখন আমাদের চোখ বা কান কোনো বিপদের সংকেত পায়, সেটা একটা দ্রুতগতির গাড়ি হোক বা একটা টকটকে লাল রঙের ট্রেডিং স্ক্রিন, সেই তথ্যটা সোজা চলে যায় আমাদের মস্তিষ্কের আবেগ প্রক্রিয়াকরণ কেন্দ্রে। আর ঠিক সেখান থেকেই কিন্তু আসল খেলাটা শুরু হয়। এই যে স্লাইডে যা দেখা যাচ্ছে, এটা হলো আমাদের শরীরের একটা অটোমেটিক বিপদ সংকেত ব্যবস্থা। প্রথমে মস্তিষ্কের অ্যামিগডালা নামের অংশটা বিপদটা চিনে চালে। এরপরেই সে কমান্ড সেন্টার মানে হাইপোথ্যালামাসকে খবর দেয়। আর হাইপোথ্যালামাস সাথে সাথে অ্যাড্রেনাল গ্রন্থিকে সক্রিয় করে তোলে। আর তখনই রক্তে অ্যাড্রেনালিন ছড়িয়ে পড়ে, যা আমাদের শরীরকে মুহূর্তের মধ্যে লড়াই করা বা পালানোর জন্য একদম প্রস্তুত করে ফেলে। আমাদের এই যে অটোমেটিক নার্ভাস সিস্টেম, এটাকে অনেকটা গাড়ির মতো করে ভাবা যায়। সিম্প্যাথেটিক সিস্টেমটা হলো গ্যাস প্যাডেল। এটা আমাদের শরীরকে ফাইট অর ফ্লাইট মোডে নিয়ে যায়। সোজা কথায়, লড়ো অথবা পালাও, এই প্রতিক্রিয়ার জন্য যে শক্তি দরকার সেটা যোগায়। আর অন্যদিকে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা হলো ঠিক তার উল্টো, মানে গাড়ির ব্রেকের মতো। যখন বিপদ কেটে যায়, তখন এটাই শরীরকে আবার শান্ত করে, নর্মাল অবস্থায় ফিরিয়ে আনে। বেশ, এখন চলুন এই প্রাচীন জৈবিক প্রতিক্রিয়াগুলোকে আধুনিক আর্থিক আচরণের সঙ্গে একটু মিলিয়ে দেখি। যখন ট্রেডিং ফ্লোর বা স্ক্রিনটাকে একটা যুদ্ধক্ষেত্রের মতো মনে হয়, তখন আমাদের টিকে থাকার এই প্রবৃত্তিগুলো কিভাবে ট্রেডিংয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করে। ফাইট বা লড়াই করার যে প্রবৃত্তিটা, সেটাই ট্রেডিংয়ের জগতে হয়ে যায় রিভেঞ্জ ট্রেডিং। মানে যখন কোনো ট্রেডে হুট করে লোকসান হয়ে যায়, তখন সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য রাগের মাথায় আরও একটা হটকারি ট্রেড করে বসার যে প্রবণতা, সেটাই এটা। অনেকটা পোকার খেলায় অনটিল্ট হয়ে যাওয়ার মতো, যেখানে যুক্তি কাজ করে না, শুধু আবেগী সিদ্ধান্ত নেয়। আর ফ্লাইট বা পালানোর প্রবৃত্তি, ওটা হয়ে যায় প্যানিক সেলিং। যখন বাজার পড়তে শুরু করে, তখন বিপদ থেকে পালানোর এই আদিম ইচ্ছাটাই আমাদের সবকিছু বিক্রি করে দিয়ে বাজার থেকে বেরিয়ে যেতে বাধ্য করে। আর দুঃখের বিষয় হলো, এটা প্রায়ই ঘটে ঠিক সেই সময়ে যখন দামটা একদম তলানিতে থাকে। কিন্তু লড়াই করা বা পালানোই তো একমাত্র প্রতিক্রিয়া নয়, তাই না? কখনো কখনো বিপদের মুখে আমরা একেবারে স্থবির হয়ে যাই। এই ৩ নম্বর প্রতিক্রিয়াটি হল ফ্রিজ বা জমে যাওয়া, এবং এর কিন্তু একটা সামাজিক মনস্তাত্ত্বিক দিকও আছে। এই ফ্রিজ প্রতিক্রিয়াটাই বিনিয়োগের জগতে অ্যানালাইসিস প্যারালাইসিস বা বিশ্লেষণগত পক্ষাঘাতে পরিণত হয়। মানে যখন বাজার এতটাই অস্থিতিশীল থাকে যে কি করতে হবে তা বোঝা যায় না, তখন কোনো সিদ্ধান্তই না নিতে পারার একটা পক্ষাঘাতগ্রস্ত অবস্থা তৈরি হয়। এই নিষ্ক্রিয়তার আরেকটা ভয়ঙ্কর রূপ হল বাইস্ট্যান্ডার এফেক্ট। এর সবচেয়ে পরিচিত উদাহরণ কিটি জেনোভিসের ঘটনাটা। এতজন সাক্ষী থাকা সত্ত্বেও প্রত্যেকে ভেবেছিল যে অন্য কেউ নিশ্চয়ই সাহায্য করবে। বাজারের পতনের সময়ও কিন্তু প্রায় একই ঘটনা ঘটে। বিনিয়োগকারীরা একে অপরের দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে অন্য কেউ হয়তো কিছু একটা জানে বা সঠিক পদক্ষেপটা নেবে। এই দায়িত্বের বিভাজনের কারণেই অনেকে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারে না। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে দুটো নিষ্ক্রিয়তার মধ্যে পার্থক্যটা তুলে ধরেছে। দেখুন, ফ্রিজিং এফেক্ট হলো একটা ব্যক্তিগত, মানে একদম নিজের ভেতরের অনৈচ্ছিক নিউরোবায়োলজিক্যাল প্রতিক্রিয়া। আর অন্যদিকে বাইস্ট্যান্ডার এফেক্ট হলো একটা সামাজিক ঘটনা, যেটা দায়িত্বের বিভাজন থেকে তৈরি হয়। কিন্তু মজার ব্যাপার হলো, দুটোর ফলাফল কিন্তু একই, সংকটময় মুহূর্তে ক্ষতিকর নিষ্ক্রিয়তা। ভাবা যায়, এমনকি ইতিহাসের অন্যতম সেরা মস্তিষ্ক স্যার আইজ্যাক নিউটনও বাজারের এই আবেগপ্রবণ সিদ্ধান্তের শিকার হয়েছিলেন। সাউথ সি বাবলে তার প্রায় সবকিছু হারানোর পর তিনি এই বিখ্যাত কথাটা বলেছিলেন। এটাই প্রমাণ করে যে বাজারের এই মানসিক খেলা থেকে আসলে কেউই মুক্ত নয়। তো সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হল, এই মনের খেলাটা জেতার উপায় কি?
চলুন এবার আমরা কিছু কার্যকরী এবং যুক্তিসঙ্গত কৌশল নিয়ে কথা বলি যা বিনিয়োগকারীদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এই আবেগ নিয়ন্ত্রণের জন্য কিছু পরীক্ষিত কৌশল আছে, যেমন প্রথমত একটা স্পষ্ট বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা এবং যতই ঝড় আসুক না কেন সেটাকে আঁকড়ে ধরে থাকা। প্রতিটি ট্রেডের কারণ লিখে রাখার জন্য একটা লগবুক ব্যবহার করা যেতে পারে। এটা আবেগ থেকে যুক্তিকে আলাদা করতে দারুণ সাহায্য করে। যখনই মনে হবে আবেগ মাথার চড়ে বসছে, সাথে সাথে স্ক্রিন থেকে একটা ব্রেক নিন। আর সবশেষে স্বল্পমেয়াদী বাজারের হইচই উপেক্ষা করে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়াটা খুব জরুরি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বাজারের সফল হওয়া মানে শুধু চার্ট বা ডেটা বিশ্লেষণ করা নয়, এর থেকেও বড় চ্যালেঞ্জ হল নিজের মনস্তত্ত্বকে বোঝা এবং সেটাকে নিয়ন্ত্রণে আনা। এটাই কিন্তু আসল খেলা। অনেকেই মনে করেন বাজার মানে অন্যদের হারানোর একটা খেলা, কিন্তু আসল সত্যিটা হলো বিনিয়োগের সবচেয়ে বড় প্রতিপক্ষ আসলে বিনিয়োগকারী নিজেই, তার আবেগ, তার প্রবৃত্তি। এখন প্রশ্ন হলো, এই ভেতরের খেলাটা খেলার জন্য কি আমরা প্রস্তুত?